ভেনচিত্রের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। ভেনচিত্র হচ্ছে সেটেরই একটা পার্ট। আমরা সেট প্রকাশের দুইটা পদ্ধতি সম্পর্কে জানছিলাম, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো আমরা এখানে যদি তালিকা পদ্ধতিতে একটা সার্বিক সেট ইউ কে এভাবে লিখি যে 1 2 3 4 5 6 7 8, এটা হলো সার্বিক সেট। এবং আরেকটা সেট এ কে যদি আমি এইভাবে লিখি 1 3 5 ধরেন 6, তারপর 7। আবার বি যদি একটা সেট লিখি 3 5 7 8। এই যে আমি সেটগুলো লিখলাম, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। ইউ এটা সার্বিক সেট, আমরা সেটের ক্লাসে জানছি। এ একটা সেট, বি একটা সেট। এই এ সেট বি সেট প্রত্যেকটা সেটের উপাদানগুলো সার্বিক সেটের মধ্যে আছে। তো এই যে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, এই সেটগুলোকে আবার চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। চিত্রটা কি? জ্যামিতিক চিত্রের মাধ্যমে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি। আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেটকে বোঝানো হয়। এই সার্বিক সেটের উপাদানগুলো আয়তক্ষেত্রের মধ্যে থাকে এবং এই আয়তক্ষেত্রের মধ্যে বৃত্ত বা ত্রিভুজ দ্বারা অন্যান্য সেটগুলোকে প্রকাশ করা হয়। সাধারণত বৃত্ত দ্বারাই বেশি প্রকাশ করা হয়। ধরলাম এই একটা সেট এ আর একটা সেট বি। এই এ একটা সেট, বি একটা সেট। এ সেটের উপাদানগুলো কি কি? 1 3 5, তারপরে হচ্ছে 7। 1 3 5 7, আর একটা হচ্ছে 6। আর বি সেটের উপাদানগুলো 3 5 7, আর একটা হচ্ছে 8। আর বাকি কি কি আছে? 2 আছে, 4 আছে, তাই না? এই যে আমি এই তিনটা সেটকে একটা চিত্রের মাধ্যমে লিখলাম। এই চিত্রটাই হচ্ছে ভেন চিত্র। জন ভেন সর্বপ্রথম এই সেটকে জ্যামিতিক চিত্রের মধ্যে প্রকাশ করেন বলে তার নাম অনুসারে এই চিত্রগুলোকে বলা হয় ভেন চিত্র। অর্থাৎ কোন সেটকে, তালিকা পদ্ধতির কোন সেটকে জ্যামিতিক জ্যামিতিক চিত্রের মাধ্যমে আমি প্রকাশ করলাম, জাস্ট এইটুকুই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি 3 5 7 এমন ভাবে লিখছি যাতে এ বৃত্তের ভিতরেও থাকে, বি বৃত্তের ভিতরেও থাকে। অর্থাৎ এইখানকার এই যে দুইটা সেট এ এবং বি, এদের যদি আমি ইন্টারসেকশন করি, এ ইন্টারসেকশন বি, তখন আমরা কি পাবো? 3 5 7 পাবো, তাই না? এই যে 3 5 7, এখানেও আছে 3 5 7। এই যে এ ইন্টারসেকশন বি, যে মাঝখানে উপাদানটাকে বলা হয়, এখানে উপাদানগুলো যেগুলো হবে এগুলো হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর এ বি পুরোটা যতগুলো উপাদান আছে এ এবং বি বৃত্তের ভিতরে, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এখানে কি কি আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, তাই না? 1 3 5 6 7 এবং 8, সবগুলো উপাদান আমি লিখছি। তাহলে ইউনিয়ন হচ্ছে এখানে বৃত্তের, দুইটা বৃত্তের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলোই লিখবো। আর ইন্টারসেকশন হচ্ছে দুইটা বৃত্তের মধ্যে কমন উপাদানগুলো লিখবো। জাস্ট এটাই হচ্ছে আমাদের সেটার তালিকা পদ্ধতিকে জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা, যাকে ভেন চিত্র বলে। এখন আমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে আসবে না। পরীক্ষায় আসবে কি ধরনের প্রশ্ন? আমরা সেইটার একটা সূত্র দেখব, এরপর সেই সূত্র অনুযায়ী আমরা অঙ্ক সলভ করব। ধরেন একটা ক্লাসের মধ্যে আমার কাছে ধরেন 8 জন স্টুডেন্ট আছে। কয়জন? 8 জন স্টুডেন্ট আছে। এইখানে এই 8 জন স্টুডেন্ট আছে, তারা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ। এই 8 জন স্টুডেন্টকে আমি কি করব? দুইটা ভাগে ভাগ করলাম। যে যারা ম্যাথে পাস করছো তারা এই বৃত্তের ভিতরে আসো। এখানে এ বি সি ডি ই, এখানে 5 জন আসছে। আবার যারা বাংলায় পাস করছো তারা এই বৃত্তের ভিতরে আসো, এফ জি এইচ ডি ই, এখানেও 5 জন। আমি হিসাব করে দেখতেছি এখানে 10 জন হচ্ছে, কিন্তু আমার এখানে ছিল 8 জন। 2 জন এখানে বেশি হয়ে গেল। কেন বেশি হলো? বেশি হলো কারণ এই যে এখানেও ডি ছিল, এখানেও ডি ছিল, তার মানে ডি বাংলাতেও ম্যাথেও পাস করছে, বাংলাতেও পাস করছে। ফলে কি হয়েছে? এখানে আমি ডি কে একবার গণনা করছি, এখানেও আমি ডি কে একবার গণনা করছি। তাহলে ডি কে আমি দুইবার গণনা করলাম, কিন্তু গণনা করার কথা ছিল একবার। এই জন্য এই একবার বাদ যাবে। একই রকম ভাবে ই এখানে একবার গণনা করছি, এখানে একবার গণনা করছি, তাহলে ই এর গণনাটাও একবার বাদ যাবে, টোটাল 2 বাদ যাবে। এদের 2 জনকে ডাবল গণনা করছি, দুইবার যেহেতু গণনা করছি, একবার 2 কি বাদ যাবে। বাদ গেলে হচ্ছে তাহলে আমার এখানকার জনসংখ্যা আর এখানকার জনসংখ্যা কি মিলে যাবে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম যে এরকম উভয় জায়গায় যেগুলো থাকবে, কমন যে উপাদানগুলো থাকবে, আমি এখানে টোটাল গণনা করব, এখানে টোটাল গণনা করব, আর কমন যে দুইটা থাকবে সেটা কি করব? বিয়োগ করব। দেখেন এই যে এই চিত্রের মধ্যে
এই চিত্রের মধ্যে আমি যদি এইভাবে যে কমন ডিই ছিল তাদেরকে যে বৃত্তের ভিতরে কমন বৃত্তের ভিতরে ঢুকাই দিলাম, তাহলে দেখেন এই যে এ বি সি ডিই, এই যে ম্যাথের ভিতরে এ বি সি ডিই, এর আগেও ম্যাথের ভিতরে এ বি সি ডিই ছিল। আবার বাংলার ভিতরে এই যে এফ জি এইচ ডিই, তার মানে যে ডিই এটা ম্যাথের ভিতরেও আছে, বাংলার ভিতরেও আছে। তাহলে আমি গণনা করব কিভাবে? তাহলে আমি এখানে গণনা করতে পারি ম্যাথের ভিতরে আছে কয়জন, 5 জন, প্লাস বাংলার ভিতরে আছে কয়জন, 5 জন, মাইনাস দুইটার মধ্যেই আছে কয়জন, 2 জন, তাহলে এই 2 বাদ যাবে। এই 2 বিয়োগটা কি বুঝতে পারছেন? 2 বিয়োগটা বুঝতে পারছেন? তার মানে আমি এখানে যারা পাস করছে, যারা পাস করছে এরা সবাই পাস করছে, মানে কি অন্তত এক বিষয়ে পাস করছে কয়জন, এক বিষয়ে পাস। এই যে ম্যাথে পাস করছে 5 জন, বাংলায় পাস করতে 5 জন, -2। -2 কেন? এই যে বোধ মানে ম্যাথেও পাস করছে বাংলায় পাস করছে, এটা দুইটাতেই পাস করছে, ম্যাথ এবং বাংলা দুটাতেই পাস করছে, সেটা বিয়োগ হচ্ছে। তাহলে হিসাব করলে কত পাবো? 8 জন। তাহলে অন্তত এক বিষয়ে পাস করছে, অন্তত এক বিষয়ে পাস, ব্যাপারটা কি বুঝতে পারছেন? অন্তত এক বিষয়ে পাস, অন্তত এক বিষয়ে পাস মানে সেটা ম্যাথে পাস করলেও হবে, বাংলাতে পাস করলেও হবে, অথবা দুইটাতে পাস করলেও হবে। এই অন্তত এক বিষয়ে পাস, এই সব এই বাক্যটার অর্থ হচ্ছে এটা, যে ম্যাথে পাস করলেও হবে, বাংলাতে পাস করলেও হবে। মানে আমি যদি এটাকে একটু ডিটেলস লিখি, যে অন্তত এক বিষয়ে পাস, গণিত অথবা বাংলা, বাংলায় পাস করছে, যে গণিত অথবা বাংলা, এটাকে আমরা একসঙ্গে বলতে পারি কি অন্তত এক বিষয়ে। আমি আরো ডিটেলস বলি, যে অন্তত এক বিষয়ে পাস, এক বিষয়ে পাস, এই বাক্যটার অর্থ হচ্ছে গণিতে পাস, গণিতে পাস করলেও চলবে, এটা পাস করলেও চলবে, অথবা আমি কি দিচ্ছি এখানে, অথবা বাংলায় পাস করলেও চলবে, মানে আমার যে কোনো একটা হইলেই হবে, বাংলায় পাস, বাংলায় পাস, অথবা দুটোতেই পাস, দুটোতেই পাস। তবে এখানে আমি শুধু লাগাই দিই, শুধু গণিতে পাস, শুধু বাংলায় পাস, অথবা দুটোতেই পাস। অন্তত এক বিষয়ে পাস মানে আমাকে কি এটাই বোঝাচ্ছে, শুধু গণিতে পাস, অথবা শুধু বাংলায় পাস, অথবা দুটোতেই পাস। তাহলে আমি এখানে অথবা দ্বারা কি বোঝাচ্ছি, যে কোনো একটা হলেই চলবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো সবগুলোই তো যোগ হবে, এগুলো সবগুলো যোগ হবে না? এই যে অথবা থাকলে যোগ হয় আমি বলছিলাম, রাইট? তবে ওটা প্রবাবিলিটির ক্ষেত্রে, এখানে না, কিন্তু এখানে, এখানে আমরা সূত্রটা দেখবো এখন। তাহলে এখন দেখেন, আমি এটাকে এই ম্যাথকে এখানে ম্যাথের ভিতরে আমি ম্যাথ সেটটাকে এম ধরলাম, বাংলা এই সেটটাকে ধরলাম বি। তাহলে ম্যাথের ভিতরে কয়জন আছে? 5 জন। তার মানে এই এই ম্যাথ এই সেটের ভিতরে আছে কত সংখ্যা? 5। আবার আমি লিখতে পারি বাংলার ভিতরে, বাংলা এই যে সেটের ভিতরে উপাদান কয়টি আছে? 5টি। দুইটাতেই আছে, ম্যাথ এবং বাংলা দুইটাতেই, ম্যাথ এবং বাংলা। আমরা জানি যে এবং এর ক্ষেত্রে ইন্টারসেকশন হয়, এবং এর ক্ষেত্রে ইন্টারসেকশন হয়, ম্যাথ এবং এই যে ইন্টারসেকশন দিলাম বাংলা, কয়জন? 2 জন। তাহলে অন্তত এক বিষয়ে পাস, এখান থেকে এই যে 5-এর পরিবর্তে, মানে এই যে ম্যাথে পাস করছে তার পরিবর্তে আমি এম লিখতে পারি, ম্যাথে পাস, প্লাস এটার পরিবর্তে লিখতে পারি বাংলায় পাস, মাইনাস এইটার পরিবর্তে লিখতে পারি দুটোতেই পাস, দুটোতেই পাস মানে হচ্ছে যে এটা এন, এন ইন্টারসেকশন বি। তাহলে অন্তত এক বিষয়ে পাস মানে বাংলা অথবা গণিতে পাস। তাহলে আমি লিখতে পারি বাংলা অথবা গণিতে পাস, আর যে কোনো একটা সামনে লিখলেও হবে, সমস্যা নেই। আমি যদি ম্যাথ প্রথমে লিখি বাংলা পরে লিখি একই কথা। এই যে একটা সূত্র পাইলাম, যে ম্যাথ অথবা বাংলায় পাস সমান কি ম্যাথে পাস যোগ বাংলায় পাস বিয়োগ দুটাতেই পাস। এই সূত্রটা যদি মাথায় রাখতে পারেন, শুধু এই একটাই সূত্র, আর কোনো সূত্র নাই। ম্যাথ অথবা বাংলায় পাস সমান কি ম্যাথে পাস যোগ বাংলায় পাস বিয়োগ দুটোতেই পাস। বুঝতে পারছি সূত্রটা? তাহলে গণিতে অথবা বাংলায় মানে অন্তত এক বিষয়ে পাস করেছেন কতজন? আমরা একটু আগে বের করলাম 8 জন। তাহলে আমরা যে সূত্রটা শিখলাম, আপনারা এই যে ইংরেজিতে না লিখে বাংলায় শিখেন, যে গণিতে অথবা বাংলায় পাস,
গণিতে অথবা বাংলায় পাস, অথবা এটাকে আমি লিখতে পারি অন্তত এক বিষয়ে পাস সমান কি গণিতে পাস যোগ বাংলায় পাস বিয়োগ উভয় বিষয়ে পাস। সূত্রটা মনে থাকবে কিনা? সূত্রটা মনে থাকবে কিনা আপনাদের? এই একটা সূত্র মনে রাখতে পারলে ভেনচিত্রের যত অঙ্কে আসুক না কেন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা অথবার জন্য কি ব্যবহার করি? অথবার জন্য ইউনিয়ন ব্যবহার করি, এবং এই শব্দের জন্য ইন্টারসেকশন ব্যবহার করি। দেখেন, এই যে গণিত অথবা বাংলায় পাস, ধরেন আপনার একটা অঙ্কের মধ্যে গণিতে পাস করছে কতজন সেটা দেওয়া আছে, বাংলাতে পাস করছে কতজন সেটা দেওয়া আছে, উভয় বিষয়ে পাস করছে কতজন সেটাও দেওয়া আছে। তাহলে অন্তত এক বিষয়ে কতজন পাস করছে সেটা আপনি বের করতে পারবেন। অথবা ধরেন অঙ্কের মধ্যে এরকম দেওয়া আছে, এই গণিত অথবা বাংলায় পাস মানে অন্তত এক বিষয়ে পাস করছে কতজন এটা দেওয়া আছে, গণিতে কতজন পাস করছে সেটাও দেওয়া আছে, বাংলায় কত পাস করছে সেটাও দেওয়া আছে, কিন্তু উভয় বিষয়ে পাস করতে কতজন সেটা দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হবে? তাহলে উভয় বিষয়ে পাস, যদি আমাকে উভয় বিষয়ে পাস বের করতে বলে তাহলে আমি লিখবো যে গণিতে পাস যোগ বাংলায় পাস বিয়োগ, তখন হবে এখানে অন্তত এক বিষয়ে পাস। বুঝতে পারছি? মানে এরা দুইজন জায়গা পরিবর্তন করলে কোনো সমস্যা নেই, হ্যাঁ সাইড চেঞ্জ করে ফেলবো। এই যে উভয় বিষয়ে পাস, এটা মাইনাস আছে এই পাশে আসলে প্লাস হয়ে গেল, এই যে অন্তত এক বিষয়ে পাস এর সামনে প্লাস আছে এই পাশে এসে যে মাইনাস হয়ে গেল, বাকি দুটো সেম থাকবে। আমরা অঙ্ক করতে করতে এই সূত্রটা আরো মুখস্থ করে ফেলবো একদম। ওকে, তাহলে আমরা এখানে যে এটা সূত্র শিখলাম যে এম অর বি যেটাই হোক না কেন, তাহলে এটা ম্যাথে পাস প্লাস বাংলায় পাস মাইনাস উভয় বিষয়ে পাস। তাহলে এখান থেকে আমাদেরকে এই যে অথবার জায়গায় আমরা ইউনিয়ন ব্যবহার করলাম, এই যে সূত্রটা, এই সূত্রটার ক্ষেত্রে এই যে সূত্রটাতে লিখলাম, যদি আমাকে এটা বের করতে বলে তাহলে এইভাবে বের করতে পারবো, অথবা যদি ইন্টারসেকশনের মান বের করতে বলে তখন আমার সূত্রটা হবে কিরকম? তখন সূত্রটা হবে এখানে এন এম ইন্টারসেকশন বি সমান এন এম প্লাস এন বি মাইনাস এন এম ইউনিয়ন বি। সূত্র এটাই, আর কোনো সূত্র নেই, একটাই সূত্র। হ্যাঁ, সম্ভাবনা এই সূত্রটাই প্রয়োগ করে আমরা সম্ভাবনার ওই সূত্রগুলো আমরা বের করছিলাম, তাই না? রাইট। এখন ধরেন আপনাকে বের করতে বললো যে মোট শিক্ষার্থী কতজন। যদি মোট শিক্ষার্থী বের করতে বলে তাহলে মোট শিক্ষার্থীর সূত্রটা হবে অন্তত এক বিষয়ে পাস, এক বিষয়ে পাস যোগ উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল। মানে অন্তত এক বিষয়ে যারা পাস করছে তাদের সংখ্যা, আর যারা কোনোটাতেই পাস করে নাই মানে একদম ফেল, তাহলে তাদের সংখ্যা যোগ করলে আমি কি মোট শিক্ষার্থী পাবো। এটা তো সহজ জিনিস। এবার চলেন আমরা অঙ্ক করি, এই একটা সূত্র দিয়ে আমরা কি অঙ্ক করব। প্রথমে দেখেন এখানে এন এ ইন্টারসেকশনে বি এর মান দেওয়া আছে 13, তারপরে এন এ এর মান দেওয়া আছে 40, এন বি এর মান দেওয়া আছে 64। আমাকে বলছে এন এ ইউনিয়ন বি এর মান কত। তাহলে এন এ ইউনিয়ন বি, এটা সূত্রটা কি? এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এটা হলো সূত্র। তাহলে এখন আমি মান বসাই দেবো, এন এ এর মান হলো 40 প্লাস এন বি এর মান হলো 64 মাইনাস এন এ ইন্টারসেকশন বি এর মান হলো 30। তাহলে এটা হিসাব করলে কত হয়? এটা হিসাব করলে 40 আর 64 হচ্ছে 104, 104 থেকে 13 বাদ দিলে 91। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে সূত্র যদি আপনি মনে রাখতে পারেন, এই অঙ্ক করতে তো আপনার বেশি সময় লাগার কথা না, এবং পারবেন অবশ্যই ইনশাল্লাহ। তাহলে এই অঙ্কটা আপনারা করেন দেখি। এন এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে 61, এন এ এর মান 30, এন বি এর মান 54 হয়, তাহলে এন এ ইন্টারসেকশন বি এর মান কত? সবাই দ্রুত করে ফেলেন। এন এ ইন্টারসেকশন বি এর মান বের করব। তাহলে এখানে এন এ এর মান প্লাস এন বি এর মান মাইনাস এই যে ইউনিয়নের মানটা মাইনাস কত এখানে 61, তাহলে কত হয়? 30 আর 54 যোগ করলে হবে 84, 84 থেকে 61 বিয়োগ করলে 23। তাহলে এটা অ্যান্সার হলো 23। এখন ভেন চিত্র থেকে এই ধরনের অঙ্ক আসতে পারে, অথবা এই যে এইরকম প্রশ্ন আসতে পারে। এই ধরনের প্রশ্ন যদি আসে, প্রথম যে কাজটা করতে হবে, অঙ্কটা আগে ভালোভাবে পড়তে হবে। আমি কি বলছি, গত ক্লাসে বলছিলাম যে অঙ্ক আসলে কি, এটা মানে আপনার এটা একটা ভাষা, ভাষাটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এই ভাষাটা বুঝতে পারেন তাহলে অঙ্ক সলভ করা আপনার জন্য খুব সহজ হবে। দেখেন এখানে 400 জন লোকের একটা দলের 275 জন ইংরেজি,
200 জন বাংলায় কথা বলে। প্রশ্ন হচ্ছে কতজন উভয় ভাষায় কথা বলে, কতজন উভয় ভাষায় কথা বলে। তাহলে উভয় ভাষায় কথা বলে, উভয় ভাষায় কথা বলবে, এটা সমান কি হবে, ইংরেজিতে কথা বলে যোগ বাংলায় কথা বলে মাইনাস অন্তত একটি ভাষায় কথা বলে। এই যে 400 জন মানে কি, এরা 400 জন তো কথা বলে, তাহলে এই মাইনাস 400, তাহলে বিয়োগ করলে কত হবে, এখানে যোগ করলে 475 মাইনাস 400 সমান 75। তাহলে উভয় ভাষায় কথা বলে 75 জন। একদম সহজ একটা ম্যাথ। কি করবেন, সূত্র মাথায় রাখবেন, মানে সূত্র থাকবে মাথায়, আর অঙ্ক লিখবেন খাতায়, মানে সংখ্যাগুলো লিখবেন খাতায়, আর হিসাব করবেন মনে মনে, হিসাব করে শুধু অ্যান্সারটা বের করবেন। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কটা দেখি। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো এবং উভয় বিষয়ে পাশ করলো 60%। প্রশ্ন হচ্ছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। এটা তো সূত্র দিয়ে করলাম না আমি, এটা সূত্র দিয়ে তো করলাম। এই যে উভয় ভাষায় কথা বলে, এখানে লিখছি কি ইংরেজিতে কথা বলে, এটা তো আমি সূত্র দিয়ে লিখছি, ইংরেজিতে কথা বলে যোগ বাংলায় কথা বলে, বাংলায় কথা বলে মাইনাস অন্তত একটি ভাষায় কথা বলে। এই 400 জনের 400 জনই অন্তত একটি ভাষায় কথা বলে, অন্তত একটিতে কথা বলে। তা আমি এটা সূত্র দিয়ে বললাম না, এটা তো সূত্র দিয়ে করছি। তা আমি সূত্রটা লিখেই তো করলাম, এই যে সূত্রটা লিখেই তো করলাম, আমি সূত্রটা লিখেই করলাম না, উভয় ভাষায় কথা বলে সমানে, যে এটা সূত্র, উপরের লাইনটা সূত্র, পরে মান বসাইছি। তাহলে এখানে কি বলছে, 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো, 60% উভয় বিষয়ে পাশ করলো। প্রশ্ন হচ্ছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করছে। তাহলে আমরা আগে বের করি যে অন্তত একটি বিষয়ে পাশ করছে কতজন, অন্তত একটি বিষয়ে পাশ করছে কতজন। তাহলে আমরা জানি অন্তত একটিতে পাস সমান কি, গণিতে পাস যোগ বাংলায় পাস, বাংলায় পাস মাইনাস উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস। তাহলে গণিতে পাস করছে 80%, বাংলায় পাস করছে 70%, মাইনাস উভয় বিষয়ে পাস করছে 60%। হিসাব করলে কত হয়, 80 আর 70 150 মাইনাস 60, হিসাব করলে 90%। দেখেন 90%, 90% অন্তত একটিতে পাস করছে, মানে দুইটার মধ্যে যে কোনো একটাতে হলেও পাস করছে। তাহলে 100% মিলাতে আরো কত লাগে, আর 10% লাগে না। এই 10% দুইটার একটাতেও পাস করে নাই, মানে উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে ফেল কিভাবে বের করব, উভয় বিষয়ে ফেল 100 মাইনাস 90 সমান 10%, এখানে পার্সেন্ট দিয়ে দিবেন। এখন প্রশ্ন আসতে পারে এখানে 100 থেকে আসলো, এখানে যে শতকরা কথা বলছে, মানে 100 জনের মধ্যে 80 জন গণিতে, 100 জনের মধ্যে 70 জন বাংলায়, 100 জনের মধ্যে 60 জন দুইটাতেই পাস করছে। তাহলে 100 জনের মধ্যে 90 জন আছে এমন যারা অন্তত একটা বিষয়ে পাস করছে। তাহলে 100 জনের মধ্যে আর কতজন বাকি, 10 জন, মানে 10% যারা দুইটাতেই ফেল করছে। এই অঙ্ক কি বুঝতে পারছি? ওকে, তাহলে কোন পরীক্ষায় এখানে 200 জনের মধ্যে, এবার দেখেন কি বলছে, 200 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে, 40% উভয় বিষয়ে পাশ করছে। 200 জনের কথাটা বাদ দেন, এটা বাদ দেন, ধরেন এটা নাই। ধরেন কোন পরীক্ষায় 70% বাংলায়, 60% ইংরেজিতে, 40% উভয় বিষয়ে পাশ করছে। এখন বলেন তো উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করতে, এটা সবাই অ্যান্সার করেন তো দেখি দ্রুত, কেউ বই দেখবেন না। 70% বাংলায়, 60% ইংরেজিতে, 40% উভয় বিষয়ে পাশ করছে। তাহলে উভয় বিষয়ে ফেল করছে কতজন। কি করব, এখানে অন্তত একটিতে পাশ করছে সেটা বের করব, অন্তত একটিতে পাশ, অন্তত একটিতে পাশ করছে এটা যদি বের করতে পারি, তাহলে উভয় বিষয়ে কয়জন ফেল করছে সেটাও বেরিয়ে আসবে। তাহলে বাংলায় পাশ করছে 70%, ইংরেজিতে পাশ করছে 60%, মাইনাস দুটোতে পাশ করছে 40%, হিসাব করলে কত হয়, 70% 60% যোগ করলে 130, 130% মাইনাস 40% সমান কত, 90%। তাহলে অন্তত একটিতে পাশ করছে 90%। তাহলে উভয় বিষয়ে ফেল, উভয়, উভয়টিতে ফেল কতজন, এই 100% মাইনাস
90% মানে 10%। এখন বলছে 200 জনের মধ্যে কতজন ফেল করছে। 200 জনের মানে 100 জনের মধ্যে যদি 10 জন ফেল করে, 200 জনের মধ্যে কতজন ফেল করছে। এখানে 10% মানে 100 জনের মধ্যে 10 জন, তাহলে 200 জনের মধ্যে 20 জন, সোজা হিসাব। অথবা এইভাবে বের করতে পারেন যে 200 এর 10% সমান 20, তাহলে 20 জন ফেল করছে, এই হলো অ্যান্সার। এখন এইখানে দেখতে মনে হচ্ছে অনেক বড়, আসলে তো এত বড় না। আপনি যখন অঙ্কটা পারবেন, এই এত কিছু কি লিখবেন? আপনি শুধু চিন্তা করবেন 60 আর 70, 130, 130 থেকে 40 বাদ দিলে 90, তার মানে 100 থেকে 10 গুণ, তাহলে 10% ফেল করছে। 10% ফেল মানে 2 থেকে 10% সমান 20, 20 জন। এইভাবে মুখে মুখে অ্যান্সার বের করে ফেলতে পারবেন। তবে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে পারবেন। কি বলছে এখানে, কোন পরীক্ষায় ইংরেজিতে 52% এবং গণিতে 42% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। দেখেন এখানে অকৃতকার্য হয়েছে, মানে 52% ইংরেজিতে ফেল করছে, 42% গণিতে ফেল করছে। এবার আসেন, উভয় বিষয়ে 17% কি পরীক্ষার্থী ফেল করছে উভয় বিষয়ে। তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন কৃতকার্য হয়েছে? সহজ হিসাব, এটাও ফেল, এটাও ফেল, এটাও ফেল, সবগুলো কি ফেল করছে, তার মান দেওয়া আছে। তাহলে অন্তত একটিতে ফেল করছে, সেটার হিসাবটা বের করেন। অন্তত একটিতে ফেল সমান কি হবে? ইংরেজিতে ফেল, ইংরেজিতে ফেল প্লাস গণিতে ফেল, গণিতে ফেল মাইনাস উভয়টিতে ফেল। ইংরেজিতে ফেল করছে 52%, গণিতে ফেল করছে 42%, মাইনাস উভয়টিতে ফেল করছে 17%। তাহলে এটা হিসাব করলে কত হয়? 52 আর 42 হচ্ছে 94, 94 থেকে যদি আমরা 17 বাদ দিই কত হবে? 77%, না? তাহলে 77% অন্তত একটিতে ফেল করছে, 77% অন্তত একটিতে ফেল করছে। তাহলে বাকি আছে কত পার্সেন্ট? তাহলে বাকি এই 100% মাইনাস 77% সমান 23%। এই 23% দুইটা বিষয়েই ফেল, দুইটা বিষয়ে কি পাস করছে, ফেল না কিন্তু, দুইটা বিষয়ে পাস করছে। এই 77% যে কোনো একটাতে হইলেও ফেল করছে, আর 23% হচ্ছে কি, 23% দুইটাতেই তাহলে পাস করছে। হ্যাঁ, এই তো আপনারা পারতেছেন। দেখেন এই অঙ্কটা করে দিই আমি। এখানে বলছে কোন স্কুলে 70% পরীক্ষার্থী বাংলায়, 80% পরীক্ষার্থী গণিতে পাস করছে, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করছে। খেয়াল করেন, এখানে বাংলায় 70% পাস, 80% গণিতে পাস, উভয় বিষয়ে 10% ফেল। আচ্ছা, উভয় বিষয়ে যদি 10% ফেল করে, অন্তত একটিতে পাস কত পার্সেন্ট? অন্তত একটিতে পাস কত পার্সেন্ট? দেখেন দুইটাতেই ফেল করছে 10%, তাহলে বাকি যে 90%, এই 90% দুইটার যে কোনো একটাতে হলেও পাস করছে। তাহলে অন্তত একটিতে পাস সমান 100% মাইনাস 10%, 90%। এই 90% অন্তত একটিতে কি করছে? পাস করছে। এখন আমাকে বলছে যদি উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাস করে, মোট শিক্ষার্থী কত? আচ্ছা, তার মানে আমাকে এই তথ্যগুলো থেকে কি বের করতে হবে? উভয় বিষয়ে পাস করছে কতজন, সেটা যদি বের করতে পারি, তাহলে আমি এই যে 240 জন যে শিক্ষার্থী আছে উভয় বিষয়ে পাস, এটার সাথে তুলনা করতে পারবো। তাহলে আমি বলতে পারি উভয় বিষয়ে পাস, উভয়টিতে পাস, উভয়ে পাস, হ্যাঁ, সমান কি হবে? বাংলায় পাস যোগ গণিতে পাস মাইনাস অন্তত একটিতে পাস, অন্তত একটিতে পাস। তাহলে বাংলায় পাস করছে 70%, প্লাস গণিতে পাস করছে 80%, মাইনাস মাইনাস অন্তত একটিতে পাস করছে 90%। হিসাব করলে কত হয়? 70, 80, 150, 150 থেকে 90 বাদ দিলে 60%। এই 60% কি বলেন তো? 60% কি উভয় বিষয়ে পাস না? 60% উভয় বিষয়ে পাস। প্রশ্ন বলে দিছে উভয় বিষয়ে পাস করছে 240 জন, উভয় প্রশ্ন বলছে উভয় বিষয়ে পাস করছে 240 জন। আমরা এখানে দেখলাম উভয় বিষয়ে পাস করছে 60%, তার মানে এই 60% যা, 240 ও তাই। শতকরা ক্লাস আমরা এইভাবে করছিলাম, তাই না? এখানে মোট শিক্ষার্থী বের করতে বলছে, তাহলে আমি বলতে পারি যে এই 60% সমান 240 জন।
মোট শিক্ষার্থী মানে 100% মান বের করতে হবে, তাহলে 1% সমান 240/60, 100% সমান এর সাথে 100 গুণ, তাহলে এখন হিসাব করলে হয়ে যাবে, শূন্য শূন্য কাটাই 6 দ্বারা 24 কে ভাগ করলে 4, মানে কত, 100% সমান 400। তাহলে মোট শিক্ষার্থী হলো এই 400 জন। 60% অন্তত এক বিষয়ে পাস, না না, অন্তত এক বিষয়ে পাসটাই যে 90% বের করছি, অন্তত এক এক বিষয়ে পাস 90%, সেটা আমি এখানে বসাইছি। আর উভয় বিষয়ে পাস সেটা বের করতে হয়েছে এখানে, এই অঙ্কে উভয় বিষয়ে যে পাস সেইটা বের করতে হয়েছে। অন্তত একটিতে পাস ইউনিয়ন, ইউনিয়ন মানে বাংলাতেও হইলেও হবে, ইংরেজিতে হইলেও হবে, বাংলা বা গণিতে যে কোনো একটাতে হইলেই হবে, তখন ইউনিয়ন হয়। আর দুটোতেই বাংলা এবং ইংরেজি যে এবং, তখন ইন্টারসেকশন হয়। তাহলে এই ম্যাথগুলো এখন আপনারা পারবেন না, দেখি এটা পারেন কিনা। 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে, 25 জন ইংরেজি এবং বাংলা দুটোতেই, দুটো ভাষায় কথা বলে। প্রত্যেকে দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারে দেখেন, এই যে 50 জন যে আছে, এই 50 জনের 50 জনই অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, 50 জনই অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। তাহলে আমি এখানে সূত্রটা যদি লিখি, অন্তত একটিতে কথা বলে সমান ইংরেজিতে কথা বলে, ইংরেজি প্লাস ইংরেজিতে কথা বলে প্লাস বাংলায় কথা বলে, বাংলায় কথা বলে মাইনাস উভয় ভাষায় কথা বলে, তাই না? এটাই তো সূত্র, আমি সংক্ষেপে লিখতেছি শুধু, ঠিক আছে? তাহলে অন্তত একটিতে কথা বলে, প্রশ্ন বলছে যে 50 জন আছে, 50 জনের 50 জনই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলে, তাহলে এইটার মান হলো 50। ইংরেজিতে কথা বলে কতজন? 35 জন, তাহলে 35 প্লাস বাংলায় কতজন কথা বলে এটা নাই, এটা আমাদেরকে বের করতে বলছে, তাহলে বাংলাটা আমি রেখে দেই, মাইনাস উভয় ভাষায় কথা বলে কতজন, এই যে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় কথা বলে 25 জন, তাহলে এখানে হবে 25। তাহলে দেখেন, এই 50, এই 35 যদি এই পাশে নিয়ে আসি -35, এই -25 কে এই পাশে নিয়ে আসলে +25 সমান বাংলায় কথা বলে তার সংখ্যা। এটা হিসাব করলে কত হয়? 75 থেকে 35 যদি আমি বিয়োগ করি কত হবে? 40 না? তাহলে বাংলায় কথা বলে কতজন? বাংলায় কথা বলে 40 জন। হ্যাঁ, এই তো আপনারা বের করে ফেলছেন, থ্যাংক ইউ। এবার এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা দেন দেখি, এটার উত্তর কত হবে, সবাই করেন দেখি। আচ্ছা, আগের অঙ্ক আর এই অঙ্কটা একদম সেম। দেখেন, আগের অঙ্কে বলছে বাংলায় কতজন কথা বলতে পারে সেটা 40 জন বের করছে। এই অঙ্কে কি বলছে? এই অঙ্কে বলছে শুধু বাংলায় কতজন কথা বলতে পারেন, বাকিটুকু কিন্তু সেম, বাকিটুকু সেম। এখানে বলছে বাংলায় কতজন কথা বলতে পারে, 40 জন। এখানে বলছে শুধু বাংলায় কতজন কথা বলতে পারে। দেখেন, এখানেও যদি আমরা আগের মতো করে অঙ্ক করি, তাহলে বাংলায় কথা বলেন 40 জন, কিন্তু যদি বলে শুধু, শুধু শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে? শুধু শব্দ দ্বারা বুঝতেছি আমাকে এমন একটা সংখ্যা বের করতে বলতেছে যারা শুধু বাংলাতেই কথা বলবে, অন্য কোনো ভাষায় কথা বলবে না, মানে ইংরেজিতে কথা বলবে না। এই যে 40 জন আছে, এই 40 জনের মধ্যে এমন 25 জন আছে যারা ইংরেজিতেও কথা বলে। দেখেন, এই যে 25 জন ইংরেজি এবং বাংলা দুটোতেই কথা বলে, এখানে একটু ভুল আছে, 25 জন ইংরেজি এবং বাংলা উভয়টিতে কথা বলে, উভয়টিতে কথা বলে, ঠিক আছে? তার মানে এই 40 জনের মধ্যে 25 জন এমন আছে যারা ইংরেজিতেও কথা বলে। তাহলে যখন বলবে শুধু বাংলায় কথা বলেন কতজন, 40 থেকে মাইনাস হবে এই যে দুটি ভাষায় যে কথা বলেন সেইটা মাইনাস হয়ে যাবে, কত হবে? 15 জন। বুঝতে পারছি? আচ্ছা, এই প্রশ্ন থেকে আমাকে একটা অ্যান্সার করেন তো, শুধু ইংরেজিতে কতজন কথা বলেন, শুধু ইংরেজিতে কথা বলেন কতজন? এই তো আপনারা বুঝে গেছেন, শুধু ইংরেজিতে কথা বলেন। দেখেন, এখানে বলছে 35 জন ইংরেজিতে কথা বলেন, 35 জন ইংরেজিতে কথা বলেন, কিন্তু যদি বলে শুধু ইংরেজিতে, শুধু ইংরেজিতে মানে যারা ইংরেজিতে কথা বলে তারা বাংলাতে কথা বলতে পারেন এমন সংখ্যা বের করতে বলছে। তাহলে এখানে আমার হচ্ছে এখানে 35 জন আছে ইংরেজিতে কথা বলে, এই 35 জনের মধ্যে 25 জন এমন আছে যারা বাংলাতেও কথা বলে, ওই 25 জন যদি বাদ দেই বাকি থাকে 10, এই 10 হবে শুধু ইংরেজিতে কথা বলেন। তাহলে ভেনচিত্রের অঙ্ক করার সময় একটু সাবধান থাকবো, যে এই শুধু বা শুধুমাত্র এরকম শব্দ থাকলে তখন কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যায়।
যেমন এই অঙ্কে যদি এখানে বাংলায় কথা না বলে যদি শুধু বলতো, তাহলে এই 40 থেকে আবার কি এই যে 25 জন যে ইংরেজিতে কথা বলে সেটা বিয়োগ করতে হইতো। তাহলে এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। 40 কিভাবে আসলো? এই যে বাংলার যে আমি মান বের করলাম, এই যে বাংলা, এই যে 35 এখানে প্লাস আছে, এটা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হইলো। এই যে -25 এটা প্লাস আছে, এই পাশে মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে গেল 25, এটা হিসাব করলে কত হয়? 40 হয়। সেটা বের করছি, এই যে এখানে হিসাব করে বের করছি। আর এই অঙ্কটাই সেম, শুধু এখানে মানে বাংলার সামনে একটা শুধু শব্দটা লাগাই দিছি, আর কিছু না। এই জন্য আমি 40 জনটা আমি আগের অঙ্কে যদি হিসাব করছি, এখানে নতুন করে হিসাব করি নাই। আনিকা জামান বুঝতে পারছেন? আনিকা জামান বুঝতে পারছেন? তাহলে এর পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এগুলো আপনাদের হোমওয়ার্ক। যেমন এই অঙ্কে বলছে শুধু ইংরেজিতে পাস, তার মানে ইংরেজিতে পাস যেটা করছে সেটা বের করার পর উভয় বিষয়ে যেটা যারা পাস করছে সেটা বাদ যাবে কিন্তু, ঠিক আছে। এগুলো তাহলে আপনাদের হোমওয়ার্ক, এগুলো নিজেরা চেষ্টা করবেন বইয়ের মধ্যে, এবং প্রশ্ন ব্যাংকের যে ম্যাথগুলো আছে এগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন, এটাও নিজেরা চেষ্টা করবেন। এগুলো আর আমি করে দিচ্ছি না, আমি এই অঙ্কটা করে দেই আপনাদের। এতক্ষণ ধরে আমরা তাসলিমা, হ্যাঁ, যদি বলে বাংলায় পাশ করছে কতজন, ইংরেজিতে পাশ করছে কতজন, তখন বিয়োগ করার প্রয়োজন নাই, উভয় বিষয়ে যেটা পাশ করছে। কিন্তু শুধু বাংলায় পাশ করছে কতজন, এই যে শুধু শব্দটা যদি থাকে, তখন বাংলায় যতজন পাশ করছে তার থেকে কি যাবে, উভয় বিষয়ে যে পাশ করছে সেটা বাদ যাবে। অথবা শুধু ইংরেজিতে পাশ করছে এরকম চাইলে ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা থেকে উভয় বিষয়ে যে পাশ করছে সেটা বাদ যাবে। এখন দেখেন এই অঙ্কটা একটু আমরা করি। এতক্ষণ ধরে মাত্র 2টা বিষয়ে পাশ ফেলের হিসাব করছি। যদি 3টা বিষয় থাকে, যদি এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম আছে, তারপর আমরা একটু দেখে রাখি। কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, তার মানে শ্রেণীর মধ্যে 30 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে 19 জন অর্থনীতি, 17 জন ভূগোল, 11 জন পৌরনীতি। 3টা বিষয়, একটা অর্থনীতি, ভূগোল, পৌরনীতি। তাহলে অর্থনীতি 19 জন, 17 জন ভূগোল, 11 জন পৌরনীতি। এরপরে দেখেন 12 জন আছে অর্থনীতি ও ভূগোল, 7 জন এমন আছে অর্থনীতি ও পৌরনীতি, 5 জন এমন আছে ভূগোল ও পৌরনীতি, এবং 2 জন এমন আছে যারা 3টা বিষয় নিয়েছে। এখন প্রশ্ন হলো কতজন শিক্ষার্থী কোনোটিও নেয়নি, মানে এই 3টার বিষয় একটিও নেয়নি, অর্থনীতি, ভূগোল, পৌরনীতি একটাও নেয়নি। তাহলে 3টা বিষয় থাকলে আমরা কি করব? প্রথম আমরা একটু চিত্র অঙ্কন করে বোঝার চেষ্টা করি। যেহেতু এখানে 3টা বিষয় আছে, তাহলে আমি 3টা বৃত্ত বৃত্ত অঙ্কন করব। এই হচ্ছে আমার 3টা বৃত্ত। এইটা ধরে নিলাম অর্থনীতি। অর্থনীতিতে অর্থনীতি নিয়েছেন 19 জন, তাহলে অর্থনীতি 19 জন। এইটা ধরে নিলাম ভূগোল। ভূগোল কয়জন নিছেন? ভূগোল এই যে 17 জন, তাহলে ভূগোল 17। আর এটা নিলাম আমি পৌরনীতি। পৌরনীতি কয়জন আছে? 11 জন। তো এইরকম 3টা সাবজেক্ট থাকলে আগে 3টা বৃত্ত অঙ্কন করে, এই যে 3টা বৃত্তের কমন জায়গা কোনটা বলেন তো? এখানে 3টা বৃত্তের কমন জায়গা কোনটা? এইটা কমন জায়গা না? এই যে এটা 3টা বৃত্তেরই কমন জায়গা এইটা। 3টা বৃত্তে এক জায়গায় সেট করছে, তাহলে 3টা বিষয় নিয়েছে এমন সংখ্যাটা এই কমন জায়গায় বসিয়ে দিব। 3টা বিষয় নিয়েছে 2 জন, তাহলে এখানে আমরা 2 বসাবো আগে, এই যে 2 বসাই দিলাম। এরপরে আসেন, প্রথমে 3টা বিষয় যেটা নিচে ওটা বসাই দিব। এরপরে এরপরে এই যে 2টা 2টা করে যে বিষয় নিচে, 2টা 2টা করে কে কে নিচে দেখেন, এই যে 12 জন অর্থনীতি ও ভূগোল। খেয়াল করেন 12 জন অর্থনীতি ও ভূগোল। অর্থনীতি এবং ভূগোলের কমন জায়গা হলো এটা। অর্থনীতি এবং ভূগোলের কমন জায়গা এটা। তাহলে অর্থনীতি এবং ভূগোলের এই কমন জায়গার মধ্যে এই 12 বসাবো। তবে খেয়াল রাখবেন এই 12-র মধ্যে আগেই 2 বসে আছে। 12 যে বসাবো সেখানে কিন্তু আগেই 2 বসে আছে, তাহলে আমার এখানে 12 বসানো যাবে না, 10 বসাইতে হবে। তাহলে 2টা 2টা করে বিষয় অর্থনীতি ভূগোল বসাইলাম। এরপরে কে আছে? এরপরে অর্থনীতি এবং পৌরনীতি। অর্থনীতি এবং পৌরনীতির কমন জায়গা হলো যেটা, এটা কমন জায়গা। তাহলে অর্থনীতি এবং পৌরনীতি নিয়েছে কয়জন? 7 জন। 7 জনের মধ্যে আমি 2 জন আগেই লিখে ফেলছি, এই যে 2 জন আগেই লিখে ফেলছি। তাহলে আমি এখানে এই 2 জন বাদ দিয়ে লিখতে হবে, তাহলে এখানে লিখবো 5 জন। এরপরে এরপরে অর্থনীতি, পৌরনীতি না, এরপর হচ্ছে ভূগোল এবং পৌরনীতি কয়জন নিয়েছে? ভূগোল পৌরনীতি 5 জন। দেখেন ভূগোল পৌরনীতির কমন জায়গা হলো এই যে এটা, এই যে এটা ভূগোল, এটা পৌরনীতি, কমন জায়গা হলো এটা। তাহলে ভূগোল এবং পৌরনীতির কমন জায়গায় আমি 5 বসাবো, এই যে 5 জন নিয়েছে।
কিন্তু আগের থেকে 2 যেহেতু বসাইছি তাহলে এখানে হবে 3। এইবার একটা একটা করে যে বিষয় নিচে তাদের মানগুলো বসাবো। অর্থনীতি কতজন নিচে? 19 জন। এখন অর্থনীতির যে বৃত্তটা আছে এই বৃত্তের ভিতরে 19 বসাবো, কিন্তু দেখেন আগের থেকে আমি কি কি বসাই রাখছি এই বৃত্তের ভিতরে। 10 বসাইছি, 2 বসাইছি, 5 বসাইছি, তাহলে 10 আর 2 12, 12 আর 5 17। 19 বসানোর কথা কিন্তু আমি 17 আগেই বসাইছি, তাহলে এখানে 19 বসাইতে পারবো না, আর 2 বসাবো। এবার দেখেন বৃত্তের ভিতরে 19 জনই আছে। ঠিক সেম উপায়ে ভূগোল, ভূগোল কতজন? 17 জন। দেখেন ভূগোল বৃত্তের ভিতরে আমি আগের থেকে এই যে 10 জন, 2 জন, 3 জন, মানে 15 জন লিখে ফেলছি, তাহলে আমি এখানে আর লিখতে পারবো 2 জন। এরপর পৌরনীতি নিচে 11 জন, পৌরনীতি 11 জন, 11 জনের মধ্যে 5 2 7 7 3 10 জন আমি আগেই লিখে ফেলছি, তাহলে আমি এখানে আর একজন লিখবো। তাহলে এই যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলো যারা নিছেন এরা প্রত্যেকে অন্তত একটি বিষয় হইল কি নিয়েছেন। তাহলে কত কত? 2 যোগ 10 যোগ 2 যোগ তারপরে 5 2 3 যোগ 1, হিসাব করলে কত হয়? 10 আর 2 12, 12 আর 2 14, 14 5 19, 21, 24 আর 1 25। তার মানে 30 জনের মধ্যে 25 জন এই তিনটা বিষয়ের অন্তত একটিতে নিছে। তাহলে একটিও নেয় নাই কয়জন? আমার ছিল 30 জন, তাহলে 25 জন যদি অন্তত একটা বিষয় নিয়ে থাকে তাহলে এই তিনটার একটাও নেয়নি। 30 মাইনাস 25 তখন 5 জন। এখন সমস্যা হইলো, ভাই এত হিসাব নিকাশ করে প্রিলিতে কি আমি এইভাবে করতে পারবো? সময় তো অনেক বেশি লাগবে। এখন সময় বাঁচানোর জন্য এসব চিত্র বাদ দেন। চিত্র বাদ দিয়ে কিভাবে করবেন? চিত্র বাদ দিয়ে যেটা করবেন যে অন্তত একটি নিয়েছে তার সংখ্যা সমান, তার সংখ্যা সমান। প্রথমে কি লিখবেন? একটা একটা করে যে বিষয় নিছে, একটা একটা করে বিষয়, এই যে অর্থনীতি কয়জন নিছে? 19 জন, সেই 19 লেখেন। যোগ ভূগোল কয়জন নিছে? 17 জন, সেই 17 লেখেন। যোগ পৌরনীতি কতজন নিছে? পৌরনীতি 11 জন নিছে, সেই 11। তার মানে একটা একটা করে যে বিষয় নিছে সেগুলো আমি যোগ করলাম। এখানে অর্থনীতি, পৌরনীতি, ভূগোল একটা করে বিষয় নিছে। অর্থনীতি 19 জন, ভূগোল 17 জন, পৌরনীতি 11 জন, মানে এখানে একটা করে বিষয়, একটা করে বিষয় নিছে। তার মানে এই না এই 19 জনের মধ্যে, এই 19 জন অর্থনীতির মধ্যে এখানে ভূগোল, পৌরনীতি এসবও কিন্তু আছে। কিন্তু আমি এখানে এই 19 জন যে অর্থনীতি, এই একটা যে সংখ্যা দিয়ে একটা বিষয় লেখা আছে সেই সংখ্যাগুলো যোগ করব। এরপর এরপর বিয়োগ করব। কি বিয়োগ করব? কি বিয়োগ করব? দুইটা করে বিষয় যারা নিচে তাদেরকে বিয়োগ করব। দুইটা করে বিষয় কারা কতজন নিচে? এই যে অর্থনীতি ও ভূগোল 12 জন, তাহলে -12। এরপর এরপর 7 জন অর্থনীতি ও পৌরনীতি, তাহলে -7। আবার 5 জন ভূগোল ও পৌরনীতি, -5। এরপরে 3 জন, 3 জন যারা নিচে, এই যে 3 জন নিচে, তিনটা বিষয় নিচে 2 জন, তাহলে এইটা আবার যোগ হবে। 3 জন যেটা নিচে সেটা যোগ হবে। এটা হিসাব করলে 25 আসবে অ্যান্সার। তাহলে আমি আরেকবার সূত্রটা রিপিট করি। সূত্রটা কি? অন্তত একটি বিষয় নিয়েছে তাদের সংখ্যা, তাহলে এখানে তাদের সংখ্যা আমি সূত্রটা লিখি। দেখেন অন্তত একটি বিষয় নিয়েছে তাদের সংখ্যা এরকম হবে: অর্থনীতি, অর্থনীতি যোগ ভূগোল যোগ পৌরনীতি, এরপরে মাইনাস মাইনাস অর্থ ও ভূগোল, মাইনাস তারপরে অর্থ ও পৌর, মাইনাস তারপরে ভূগোল ও পৌরনীতি। হ্যাঁ, ভূগোল ও পৌরনীতি প্লাস তিনটি বিষয় যারা নিচে সেটা, তিনটি বিষয়ই বিষয়ই যারা নিচে। সূত্রটা মনে রাখা কিন্তু খুব সহজ। সূত্রটা মনে রাখা কি খুব সহজ। কি সহজ? যে এখানে অর্থনীতি যারা নিচে তাদের সংখ্যা, মানে একটা একটা করে বিষয় যারা আছে সেগুলোর সংখ্যা যোগ করব, তারপর দুইটা করে বিষয় যেখানে যেখানে আছে সেগুলো বিয়োগ করব, আবার তিনটা বিষয় যেখানে আছে সেটা যোগ করব। এটা হিসাব করলে হয়ে যাবে। এখন আপনি যদি চিত্র দিয়ে করতে পারেন তাহলে ভালো। আমি সূত্রটা আপনাদের একটু লিখে দিই, দাঁড়া। চিত্র থেকে সূত্রটা সহজ হবে। হ্যাঁ, লেকচার বুকে সমাধান আছে। তাহলে এরকম যদি তিনটা বিষয় থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, যে অন্তত একটি বিষয় নিয়েছেন সমান কি অর্থনীতি নিয়েছেন তাদের সংখ্যা, ভূগোল নিয়েছেন তাদের সংখ্যা, পৌরনীতি নিয়েছেন তাদের সংখ্যা। অর্থাৎ একটা একটা করে যে বিষয় আছে সেগুলো যোগ করব,
মাইনাস এরপর দুইটা করে বিষয় যে সংখ্যাটা আছে, যে অর্থনীতি ও ভূগোল, মাইনাস ভূগোল ও পরিণীতি, মাইনাস পরিণীতি ও অর্থনীতি, প্লাস তিনটা বিষয় নিয়েছে তার সংখ্যা। তাহলে এখন যদি আপনারা মানগুলো বসাই দেন, যে অর্থনীতি নিয়েছেন 19, প্লাস ভূগোল নিয়েছেন 17, প্লাস পরিণীতি নিয়েছেন কতজন 11, মাইনাস অর্থনীতি ও ভূগোল নিয়েছেন 12 জন, তাহলে -12, তারপর মাইনাস ভূগোল ও পরিণীতি নিয়েছেন 5 জন, তাহলে -5, মাইনাস তারপরে কি পরিণীতি ও অর্থনীতি, এই যে পরিণীতি ও অর্থনীতি নিয়েছেন 7 জন, তাহলে -7, এরপরে কি প্লাস তিনটি বিষয় নিয়েছেন, এই যে তিনটি বিষয় নিয়েছেন 2 জন, প্লাস 2, এটা হিসাব করলে 25, এই 25 অন্তত একটি বিষয় নিয়েছেন। তাহলে কোনো বিষয়ই নেয়নি, তার সংখ্যা কত, এই 30 - 25 সমান 5, এই 5 জন হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আপনারা এই সূত্রটা যদি মাথায় রাখতে পারেন তাহলে এইভাবে খুব তাড়াতাড়ি করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।